অগ্নিজিৎ বক্সী নামটাই প্রথমবার শুনলাম। আমাদের কাছ থেকে বেশ খানিকটা দূরে বসে থাকা একজনের কাছ থেকে এই কথাটা ভেসে এলো। আমি মুখ তুলে তাকালাম ভদ্রলোকের দিকে। তার পরনে বেশ দামি কোট প্যান্ট, তাছাড়া গলার মাঝখান থেকে একটা টাইও ঝুলছে। ভদ্রলোক যে বাঙালি হলেও এখানকার বাসিন্দা নন তা তার হাবভাব এবং কথাবার্তাতেই বোঝা যাচ্ছে। তবে এত ভালো বাংলা কি করে বলছে সেটাই ভাববার বিষয়। ফর্সা চেহারা, দুটো উজ্জ্বল চোখের উপর একটা হাই পাওয়ারের চশমা, মুখের গোঁফদারি সুন্দর করে কামানো, মাথার চুলও একটা নির্দিষ্ট পরিমাণে ছাটা। ভদ্রলোকের গা থেকে একটা অচেনা সুগন্ধ ভেসে আসছে। অগ্নিজিতের দিকে তাকিয়ে কিছুটা তাচ্ছিল্যের সাথেই ভদ্রলোক কথাটা বললেন। তবে অগ্নিজিৎকে কিন্তু এই বিষয়ে বিচলিত হতে দেখলাম না। সে খুব স্বাভাবিকভাবেই বলে উঠল, না জানাটাই স্বাভাবিক। আমার মনে হয় না সুদূর ইংল্যান্ডে থাকা কেউ আমার নাম সম্পর্কে ওয়াকিবহুল হতে পারে। ভদ্রলোক একটু সন্দেহের চোখের তাকিয়ে বললেন, আপনি কি করে জানলেন আমি ইংল্যান্ডে থাকি? আপনাকে তো আমার সামনেই টেলিফোন করা হয়েছে, আর সে বিষয়ে কোনো কথাই বলা হয়নি। আপনি কি এর মধ্যে আমার বিষয়ে খোঁজ নিয়েছেন? এই সামান্য ব্যাপারটা জানার জন্য খোঁজ নিতে হবে না মিস্টার। আমি শিবরাম রায়। হ্যাঁ, আপনি যে এয়ারপোর্ট থেকে সোজা এখানে এসেছেন তা বোঝাই যাচ্ছে। আপনার লাগেজে যে ব্যাগপত্রগুলো রয়েছে সেগুলো ইংল্যান্ডে তৈরি। তাছাড়া আপনাকে দেখে এবং আপনার পোশাক আশাক দেখে কিছুটা অনুমান করা যায় আপনি এ দেশে খুব বেশি দিন ছিলেন না। এসব থেকেই অনুমান করেছি। তাছাড়া আপনি যে সুগন্ধিটা ব্যবহার করছেন সেটা কিন্তু একমাত্র ইংল্যান্ডেই পাওয়া যায়। আপনার অনুমান আর অবজারভেশন ক্ষমতা একটু বেশি আছে সেটা মানছি, তবে এই সামান্য কথাটা কিন্তু যে কেউ বলে ফেলতে পারে মিস্টার বক্সী। আমি আপনাকে চমকে দেওয়ার জন্য এই কথা বলিনি কিন্তু মিস্টার রায়। আপনি বোধহয় কিছুটা রেগে আছেন অথবা কোনো কারণে বিরক্ত হয়ে আছেন। তাই সাধারণ ব্যাপারগুলো আপনার কাছে বিরক্তিকর লাগছে। শিবরামবাবু অগ্নিজিতের এই কথা শুনে যেন কিছুটা সহজ হয়ে চেয়ারে বসলেন। তারপর বলতে শুরু করলেন, ক্ষমা করবেন মিস্টার বক্সী, আসলে এদেশে পা দিয়েই এমন একটা ঝামেলায় পড়ে গেছি, বুঝতেই পারছেন। আমাকে এখনও নিজের ব্যাগপত্র সাথে নিয়েই ঘুরতে হচ্ছে। এয়ারপোর্ট থেকে নেমে বাড়িতে আসার পর থেকে আমার মেজাজ একেবারে ঠিক নেই। জাস্ট কি বলবো আপনাকে। সবটাই বুঝতে পারছি আমি। আপনি প্রথমে একটু শান্ত হয়ে বসুন, তারপর আমি আপনার সমস্ত কথা শুনছি। তবে হ্যাঁ, আপনি যদি চান আমি আপনার সাহায্য করি তাহলে আমায় বিশ্বাস করে সমস্ত কিছু আমায় খুলে বলতে হবে। তাছাড়া অন্য কোনো রাস্তা কি আর আমার হাতে আছে মিস্টার বক্সী? নিজের বাড়িতেই আমি ঢুকতে পারিনি। এখন আপনাকে ভরসা করা ছাড়া আমার কাছে তো আর কোনো উপায়ও নেই। আপনি মাথা ঠান্ডা করে গোটা ঘটনাটা আমায় পরিষ্কার করে খুলে বলুন, তাহলেই আমি আপনাকে সাহায্য করতে পারবো। শিবরামবাবু টেবিলের উপর রাখা জলের গ্লাস থেকে জল খেয়ে গ্লাসটা আবার টেবিলের উপর রেখে দিয়ে পকেট থেকে রুমাল বের করে খুব সুন্দর কায়দায় মুখটা মুছে নিয়ে আবার রুমালটা পকেটে চালান করলেন। তারপর একটু ইতস্তত করে বললেন, আমার বাড়ির ঠিকানাটা তো আপনাকে আগেই বলেছি। আমি দেশ ছেড়েছি, তা প্রায় অনেক বছর হলো। আসলে আমার কাজটাই এমন যে এখান থেকে সে কাজ করার কোনো সুযোগ ছিল না। আর তার থেকেও বড় কথা, ইংল্যান্ডে সে সময় আমার দু একজন পরিচিত প্রতিষ্ঠিত মানুষজন ছিলেন, তাই তাদের জন্যই আমি ইংল্যান্ডে চলে গেছিলাম। তারপর কাজের সূত্রে সেখান থেকে বিভিন্ন দেশ ঘুরে আমি বেরিয়েছি, তবে কখনোই নিজের দেশে ফিরে আসতে হবে সে কথা ভাবিনি। মাত্র কিছুদিন আগে আমার বাড়ি থেকে আমার কাছে একটা ট্রাম কল আসে। তাতে আমায় জানানো হয় যে আমার বাবা বেশ অসুস্থ, তাকে শেষবারের মতো দেখার জন্য তিনি আমায় ডেকে পাঠিয়েছেন। মিস্টার বক্সী, আগেই বলেছি এদেশে ফিরে আসার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু অসুস্থতার কথাটা শুনে নিশ্চিত হলাম আমি এবার ফিরবই। অনেক দিন হলো দেশের বাইরে রয়েছি। তাছাড়া বাবা মাঝে মাঝে চিঠি পাঠাতেন, তাতে তার অসুস্থতার কথা আমি জেনেছি। তাই আমি আর দেরি না করে দেশে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকি। নিজের সমস্ত কাজ গুছিয়ে নিয়ে 3 দিনের মাথায় আমি দেশে ফেরার জন্য রওনা হই। কিন্তু এখানে এসেই প্রথম সমস্যাটা শুরু হয়। বাড়িতে গিয়ে আমি জানতে পারি যে মাত্র 2 দিন আগে বাবা মারা গেছেন। আমার জন্য অপেক্ষা না করেই তার মৃতদেহ সৎকার করা হয়।
এবং আমার নিজের বাড়িতে আমাকে ঢুকতে পর্যন্ত দেওয়া হয় না। বাবা নাকি তার মৃত্যুর আগে বাড়ির সমস্তটুকু আমার ভাই নিধিরামের নামে লিখে দিয়ে গেছেন। ভাই আমায় বলে যে বাবার মৃত্যুর আগে যখন আমি তাকে দেখতে এখানে আসিনি, তাহলে মৃত্যুর পরেও তার এখানে আসার কোনো প্রয়োজন নেই। আমি যেন আবার বিদেশে ফিরে যাই। যদি আপনার বাবার আইনিভাবে তার সম্পত্তি আপনার ভাই নিধিরাম বাবুকে লিখে দিয়ে যান, তাহলে তো তার ওপর আপনার কোনো অধিকার থাকতে পারে না। আর সেক্ষেত্রে নিধিরাম বাবু যা ঠিক করবেন তাই আপনাকে মেনে নিতে হবে। কিন্তু তাহলে বাবা যে আমায় এটা পাঠিয়েছিলেন সেটা কি মিস্টার বক্সি? আমার বাবা মৃত্যুর অনেক দিন আগে আমার ডাক মারফত তার উইলটা পাঠিয়েছিলেন এবং স্পষ্টভাবে লেখা আছে তিনি তার সমস্ত সম্পত্তি আমায় এবং নিধিরামকে সমানে সমানে ভাগ করে দিয়ে গেছেন। তাহলে হঠাৎ করে বাবা মৃত্যুর কয়েকদিন আগে উইল বদলে সমস্ত কিছু ভাইকে দিয়ে যাবে কেন? দেখুন, নিশ্চয়ই ইংল্যান্ডে আমার যে সম্পত্তি রয়েছে এবং আমার কাজ সেখানে যেভাবে চলছে, তাতে আমাদের বাড়ির গোটা সম্পত্তি বানাতে আমার খুব বেশি সময় লাগবে না। তবে যেখানে আমার বাবা আমার নামে সম্পত্তি লিখে দিয়ে গেছেন, সেখানে আমি কেন তা ছেড়ে আবার ফিরে যাব বলুন তো? বাবার মৃত্যুর খবরটা আমি পাইনি। যদি আগেই পেয়ে যেতাম তাহলে হয়তো আমি আর এখানে আসতাম না, কিন্তু এসে যখন পড়েছি তখন তাহলে এখন আপনি কি চাইছেন? আমি চাইছি বাবার পাঠানো ওই উইলটা যদি অনুসূয়ী হয়, তাহলে ভাই যে উইলের কথা বলছে সেটা মিথ্যে হবার কথা। বাবার শেষ ইচ্ছেকে আমি গুরুত্ব দিতে চাইছি মিস্টার বক্সি। সম্পত্তির উপর আমার বিন্দুমাত্র লোভ নেই, তবে বাবা যখন আমায় এ সম্পত্তির অংশ দিয়ে গেছেন, তখন তা গ্রহণ করা এবং বাবার সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত বলেই আমার অন্তত মনে হয়। আচ্ছা, আপনার কাছে কি সেই উইলটা এখনো আছে? এই রে, এটা আমি তাড়াহুড়ো করে এখানে আসতে গিয়ে ভুলে ফেলে এসেছি। প্রয়োজন হলে আমি সেই উইল নিয়ে এসে দেখাতে পারবো। দেখুন মিস্টার রায়, আপনার প্রয়োজন থাকুক কিংবা না থাকুক, যদি আপনাকে সম্পত্তি দেওয়া হয় তাহলে তো আপনার প্রাপ্য। তারপর আপনি তা নিয়ে কি করবেন তা আপনার ব্যাপার। আমি এই ব্যাপারটা নিয়ে কাছের এক পুলিশ স্টেশনে যখন যাই, তখন তারাও আমায় একই কথা বলে। আর তাছাড়া আমার সাথে পুলিশ আমাদের বাড়িতে গিয়ে ভাইয়ের সাথে এ ব্যাপারে কথা বললে সে বাবার উইলটা দেখায় এবং উকিলের সাথে পুলিশের কথা বলিয়ে দেয়। তখন পুলিশ বাধ্য হয়ে আমায় নিয়ে থানায় ফিরে আসে। আপনি চিন্তা করবেন না মিস্টার রায়, যদি আপনাকে সাহায্য করার মতো কিছু থাকে তাহলে আমি অবশ্যই করব। সমস্যা হলো তার জন্য কিছুটা সময় লাগবে, আর এই গোটা সময়টা আপনি ওটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না মিস্টার বক্সি। আমি আমার এক বন্ধুর বাড়িতেই উঠব। ছোটবেলায় সে আমার বন্ধু ছিল, এমনকি তার সাথে আমার টেলিফোন আর চিঠিতে কথাবার্তাও হয়। আশা করি তার কাছে গেলে সে আমায় নিরাশ করবে না। আপনাকে তার টেলিফোন নাম্বার আর ঠিকানা দিয়ে যাচ্ছি, প্রয়োজন হলে আপনি আমায় জানাবেন। হ্যাঁ, আরও কিছু ছোটোখাটো বার্তালাপের পর শিবরামবাবু তার লাগেজপত্র নিয়ে বাইরে বেরিয়ে একটা ঘোড়ার গাড়িতে গিয়ে উঠলেন। তাকে গাড়িতে তুলে দিয়ে এসে অগ্নিজিৎ আর আমি আমাদের ঘরের চেয়ারে বসতেই অগ্নিজিৎকে প্রশ্ন করলাম, অগ্নিজিৎ, এই শিবরাম রায় ভদ্রলোকের আসল সমস্যাটা কি বলো তো? তুমি তো নিজেই শুনলে, আজ উনি বাইরে থেকে এখানে এসে একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন। এবার এই সমস্যা থেকে তাকে উদ্ধার করতে হবে, আর তাছাড়া সম্পত্তি নিয়েও তার একটা ঝামেলা রয়েছে। কিন্তু অগ্নিজিৎ, ব্যাপারটা আমার কেমন যেন মনে হচ্ছে। যদি শিবরামবাবুর কাছে তার বাবার হাতের লেখা সেই উইল থেকেই থাকে, তাহলে তিনি সেটা আমাদের দেখালেন না কেন? আর সেটা তো তিনি পুলিশকেও দেখাতে পারতেন, অথচ তিনি বলছেন তিনি নাকি সেটা বিদেশেই ফেলে এসেছেন। অযথা তুমি ভাবছো। আমার মনে হয় গোটা ব্যাপারটাই তেমন কিছুই নয়। আসলে শিবরামবাবু বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্যই তার বাবা তাকে উইল থেকে বঞ্চিত করেন। এখন সেই ব্যাপারটা কোন বন্ধুর মারফত তিনি জানতে পেরে এখানে এসে এখন নতুন কোনো নাটক তৈরি করছেন, যাতে তার ভাই কোনোভাবে তাকে সম্পত্তি দিতে রাজি হয়ে যায়। তবে ব্যাপারটার মধ্যে কোনো একটা খটকা রয়েই যাচ্ছে আমার সুবিমল। কি খটকা? আমার কাছেই এলেন কেন? তিনি যদি জোর করে তার ভাইয়ের কাছ থেকে সম্পত্তি অধিকার দাবি করতে চাইতেন, তাহলে তো তিনি তার বন্ধুর সাহায্য নিয়ে তার ভাইয়ের সাথে কথা বলতে যেতেন। তাহলে আমার কাছে এসে তার কি লাভ? আমার কাছে এলে তো তার অনুসূয়ীটা প্রকাশিত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যে থানা থেকে তোমায় ফোন করে ভদ্রলোকের কথা বললো, তার সাথে একবার কথা বলে দেখলে হয় না? এই মুহূর্তে ব্যাপারটা নিয়ে ভাবার এমন কোনো প্রয়োজন আমি দেখছি না।
যদি প্রয়োজন হয় তখন না হয় পরে ভাবা যাবে। কিন্তু অকারণে একটা ব্যাপার কেন হবে? তোমার কাছে একজন আসছে আর একটা গল্প শুনিয়ে দিয়ে চলে গেছে, অথচ তুমি সেটা নিয়ে কিছুই ভাববে না। ভাববো না সেটা তো বলিনি, তবে যখন ভাবার প্রয়োজন হবে তখনই ভাববো, তার আগে না। সুবিমল, তুমি বড্ড বেশি ভেবে ফেলেছো ব্যাপারটা নিয়ে, ছেড়ে দাও। অগ্নিজিতের কথায় আমি ব্যাপারটা ছেড়েই দিলাম, তবে মনের মধ্যে কোথায় যেন ব্যাপারটা খচখচ করতে লাগলো। একজন লোক হঠাৎ করে বাইরে থেকে এসে সোজা অগ্নিজিতের কাছে এসে ঢুকলো কেন, আর তার সাথে এরকম একটা গল্প বলার তার প্রয়োজনই বা পড়লো কেন? অগ্নিজিতের দিকে তাকিয়ে দেখলাম সে কিন্তু ব্যাপারটা একদম ভুলে গিয়ে নিজের মতো চেয়ারে বসে খবরের কাগজটা দিয়ে মন নিয়েছে। ঠিক এই সময় অনুসূয়া এসে ঘরে ঢুকলো। একটু আগে যে ভদ্রলোক তোমার কাছে এসেছিলেন, তার কি কোনো কেস রয়েছে? ভদ্রলোকের একটা উইল সংক্রান্ত সমস্যা ছিল, তার জন্য তিনি এখানে এসেছিলেন। তবে আশা করি তার সমস্যা আর হবে না। কেন? তুমি কি তার সমস্যা মিটিয়ে দিয়েছো? ব্যাপারটা সেরকম না, তবে আমার অনুমান বলছে তিনি নিজেই সমস্যা থেকে উদ্ধার পেয়ে যাবেন। আসলে পুঁটিরাম বলছিল ভদ্রলোক একটা ঘোড়ার গাড়িতে করে বেরিয়ে যাবার পরপরই নাকি আর একটা ঘোড়ার গাড়ি যেন তার পিছু পিছু গেল। তাই আমি তোমায় সেটা জানাতে এলাম। এবার তুমি বুঝবে। আর একটা ঘোড়ার গাড়ি? এই অনুষা, তুমি একবার পুটিরামকে আমার ঘরে পাঠিয়ে দাও তো। একটু পরে পুঁটিরাম এসে ঘরে ঢুকতেই অগ্নিজিৎ তাকে ব্যাপারটা খুলে বলতে বলল। পুঁটিরাম কাঁধের গামছায় হাত মুছতে মুছতে বলল, ও বাবু যখন বেরিয়ে গেল তখন তো আমি ওই নিচে বাগানের কাছেই ছিলাম। বাবু গিয়ে একটা ওই ঘোড়ার গাড়িতে উঠতেই দেখি ঘোড়ার গাড়িটা তাকে নিয়ে চলে গেল। আর গাড়িটা খানিকক্ষণ ধরেই ওখানে দাঁড়িয়ে ছিল, আমি দেখেছি। হ্যাঁ, তারপরে দেখলাম পাশের গলি থেকে আর একটা ঘোড়ার গাড়ি বেরিয়ে ওই বাবুর গাড়ির পিছু পিছু গেল। হুম, আর সেই গাড়ির ভেতর থেকে একটা লোক আমাদের বাড়ির দিকে তাকাচ্ছিল বারবার। হ্যাঁ, তারপর আমি যখন সেটা দেখতে পেয়ে তার দিকে একটু ওই দেখলুম, তখন দেখি সে আমাকে দেখতে পেয়ে অমনি ভেতরে মুখ ঢুকিয়ে নিল। আমার সন্দেহ হলো, তাই বৌদিমণিকে গিয়ে বললাম। পুটিরামের কথা শুনতে শুনতে অগ্নিজিৎ কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল। এবারে আমি বললাম, এই কি ভাবছো? না, কিছু না। আমি ভাবছি হঠাৎ শিবরাম বাবুকে কেউ অনুসরণ করতে যাবে কেন? অনুসরণ করার মতো তো কোনো কারণ নেই। প্রথমে মনে হয়েছিল এই শিবরাম বাবুর সাথে কোনো একটা ব্যাপার ঘটেছে। না সুবিমল, অতটা সহজ মনে হচ্ছে না। নিশ্চয়ই কোনো একটা বড় কারণ রয়েছে। শিবরাম বাবুর যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে মনে হচ্ছে আমার। তোমার এমন কেন মনে হচ্ছে? ব্যাপারটা তুমি বুঝতে পারছো না যে কেউ একজন তার উপর নজর রাখছে। সে কোথায় কোথায় যাচ্ছে আর সে আমার কাছে এসছে, তার মানে তারাও তাকে অনুসরণ করছে। আর ওরা এ ব্যাপারটা জেনে গেছে, তাই তার বিপদ রয়েছে। একটা কাজ করা যাক, শিবরাম বাবুর দিয়ে যাওয়া টেলিফোন নাম্বারে টেলিফোন করে একবার জেনে নেওয়া যাক তিনি সেখানেই গেছেন কিনা। অগ্নিজিৎ চিন্তিত মুখেই টেলিফোনের দিকে এগিয়ে গেল। শিবরামবাবু একটা কাগজে ঠিকানা টেলিফোন নাম্বার লিখে রেখে গিয়েছিলেন। সেটা নিয়ে টেলিফোন করতেই কিছুক্ষণের চেষ্টায় ওপাশ থেকে কেউ টেলিফোন তুলল। হ্যালো, আমি কি সঞ্জয় সান্যালের সাথে কথা বলছি? হ্যাঁ নমস্কার, আমি অগ্নিজিৎ বক্সি বলছি। আসলে একটা বিশেষ প্রয়োজনে আপনাকে টেলিফোন করেছি। আপনার এক বন্ধু শিবরাম রায়, তিনি কি আপনার বাড়িতে গেছেন? না, আসলে উনি একটু আগেই আমার বাড়িতে এসেছিলেন, তবে এখান থেকে তার আপনার বাড়িতেই যাওয়ার কথা। যদি তিনি আপনার বাড়িতে পৌঁছান তাহলে একবার আমায় টেলিফোন করে জানাবেন, কেমন? এটা কিন্তু খুবই জরুরি। আর আমি এই বিষয়ে আপনার সাথে পরে কথা বলবো, কিন্তু আপনি ব্যাপারটা মনে রাখবেন, শিবরামবাবু পৌঁছলেই কিন্তু আমায় জানাবেন। টেলিফোন শেষ করে অগ্নিজিৎ তার চেয়ারে এসে বসে যেন চিন্তিত মুখে কি যেন ভাবতে লাগলো। তারপরে বলল, শিবরামবাবু এখনো সঞ্জয় সান্যালের কাছে পৌঁছয়নি। হতে পারে তিনি এখনো পথে কোথাও আছেন, তবে তবে কি?
যদি আজকের মধ্যে শিবরামবাবু তার বন্ধুর বাড়িতে কিংবা অন্য কোথাও গিয়ে না পৌঁছান, তাহলে কিন্তু কেসটায় আমাদের নামতে হবে সুবিমল। সে ঠিক আছে, তবে আজকের দিনটা অন্তত অপেক্ষা করে দেখো। তুমি যখন বলছো তাহলে আজকের দিনটা অপেক্ষা করেই দেখি। আর এমনও তো হতে পারে শিবরামবাবু অন্য কোথাও গেছেন, তারপর সেখান থেকে তার বন্ধুর বাড়িতে ফিরবেন। আজকের দিনটা না হয় অপেক্ষা করে দেখাই যাক। একটা গোটা দিন অপেক্ষা করেও কিন্তু সঞ্জয়বাবুর কাছ থেকে তার বন্ধু শিবরামবাবুর পৌঁছানোর কোনো খবর এলো না। এমনকি অগ্নিজিৎ রাত্রে তাকে আবার টেলিফোন করে জানতে চাইলে সঞ্জয়বাবু জানালেন শিবরামবাবু তাকে টেলিফোন করেছিলেন একটা টেলিফোন বুথ থেকে। সেখান থেকে টেলিফোন করে জানিয়েছিলেন সন্ধ্যের মধ্যে তার বাড়িতে আসছেন, অথচ রাত হয়ে গেলেও তার কোনো খবরই পাওয়া যায় না। অগ্নিজিৎ বেশ চিন্তিত মুখে দাসবাবুকে টেলিফোন করে সমস্ত ব্যাপারটা জানিয়ে একটু খোঁজ খবর নিতে বলে। খবরটা এলো পরদিন সকালে। শিবরামবাবুর মৃতদেহ পাওয়া গেছে পার্ক স্ট্রিটের কাছে একটা হোটেলে। শিবরামবাবু নাকি সেদিন রাত্রে সেই হোটেলে গিয়ে উঠেছিলেন। পরদিন সকালে হোটেলের বয় তাকে ডাকতে গিয়ে দেখে দরজা বাইরে থেকে ভেজানো। দরজা ঠেলে ভেতরে ঢুকেই সে বিছানার উপর শিবরামবাবুর মৃতদেহ দেখতে পায়। এরপর সে ভয়ে চিৎকার করতে করতে ব্যাপারটা নিচে এসে হোটেলের রিসেপশনে বসে থাকা ভদ্রলোককে জানায়। পুলিশ ব্যাপারটা জানতে পেরে যখন ঘটনার কাছে পৌঁছয় তখন দুপুর হয়ে এসেছে। যেহেতু অগ্নিজিৎ আগের দিন রাত্রে এবং সকালে দাসবাবুকে ব্যাপারটা নিয়ে বারবার জানিয়ে রেখেছিল, তাই আমাদের কাছে খবর আসতে খুব বেশি দেরি হয়নি। অগ্নিজিৎ আর আমি যখন গিয়ে পৌঁছই তখন মৃতদেহ নিয়ে যাওয়া হয়নি। হোটেলের একটা ঘরে বিছানার উপর শিবরামবাবুর মৃতদেহ তখনও পড়ে রয়েছে। খুনের অস্ত্রটা পাওয়া যায় হোটেলের পেছনের দিকে একটা ঝোপের ভেতর। এই ব্যাপারটায় অগ্নিজিতের একটু কারসাজি ছিল। দাসবাবুকে সাথে নিয়ে আমরা যখন মৃতদেহ দেখতে ঘরের ভেতরে ঢুকলাম তখন অগ্নিজিৎ এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজছিল। দাসবাবু তাই দেখে বললেন, কি করছেন বলুন তো অগ্নিজিৎ বাবু? একটা ব্যাপার আমার মাথায় কিছুতেই আসছে না। শিবরামবাবুর যদি তার বন্ধুর বাড়িতে যাওয়ার কথা ছিল, তাহলে তিনি এখানে এই হোটেলে এসে উঠলেন কেন? বোধহয় ভেবেছেন যে এভাবে একটা সমস্যা নিয়ে বন্ধুর বাড়িতে গিয়ে ওঠাটা ঠিক হবে না। হয়তো আপনার বাড়ি থেকে বেরোনোর পরই তিনি তার মত বদলেছিলেন। সেক্ষেত্রে একটা সমস্যা থেকেই যাচ্ছে দাসবাবু। শিবরামবাবু আমাদের বাড়ি থেকে বেরোনোর পরে তার পিছু নিয়ে কেউ তাকে অনুসরণ করছিল। এটা তারই কাজ নয় তো? সেটা যদিও হয়, তাহলে কি আর এখন তাকে খুঁজে বের করা যাবে অগ্নিজিৎ বাবু? আপনার কি মনে হয়? এই হোটেলে তো এই মুহূর্তে এত লোকজন রয়েছে, তাদের মধ্যে ওইভাবে একজনকে খুঁজে বার করা কিন্তু বেশ টাফ। কিন্তু খুনের অস্ত্রটা আগে খুঁজে বার করা দরকার। বোঝাই যাচ্ছে কোনো একটা ধারালো অস্ত্র দিয়ে বুকের বাঁ দিকে আঘাত করা হয়েছে, আর ওই আঘাতের কারণেই মৃত্যুটা হয়েছে। তবে খুনি কি অস্ত্র নিয়েই পালিয়ে গেল? হোটেলের যে বয় মৃতদেহ প্রথম দেখেছিল সে আমাদের ঘরেই একপাশে উপস্থিত ছিল। তার দিকে তাকিয়ে অগ্নিজিৎ বলল, ঠিক কি দেখেছিলে বলো তো? আমি সকালে ঘর পরিষ্কার করার জন্য আর স্যারের কিছু লাগবে কিনা জানার জন্য এই ঘরেতে এসেছিলাম, আর তখন দেখি বাইরে থেকে দরজা ভেজানো। তাই ওই অল্প ঠেলে খুলে দিয়ে স্যারকে ডাকতে যাব, তখনই দেখি বিছানার ওপরে এই অবস্থা। আমি তখনই তড়িঘড়ি নিচে ওই রিসেপশনে গিয়ে বাবুদাকে খবর দিই। তারপর তো বাবুদা এসে সবটা দেখে ওই পুলিশকে জানায়। কাল রাতে যখন এই স্যার হোটেলের রুমে এসেছিলেন তখন তার সাথে কি অন্য কেউ ছিল? না স্যার, উনি তো একাই হোটেল রুমে ঘর নিয়েছিল। তবে হ্যাঁ, মনে পড়েছে, বেশ কিছুক্ষণ পর অন্য আর একজন এসে ওই লোকটার খোঁজ করছিল। সে কি তার নাম বলেছিল কিছু? না 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 না, সে নাম ধাম কিচ্ছু বলেনি, শুধুমাত্র ওই লোকটারই খোঁজ করছিল। ওই রিসেপশনে আর কি জিজ্ঞাসাবাদ করছিল, আর তখন আমি নিচে ছিলাম, তাই একটু ওই শুনতে পেয়েছি। রাতে কি তুমি স্যারের ঘরে খাবার দিতে এসেছিলে? না না না, আমি আর যাইনি। স্যার বলেছিলেন যে রাত্রে তিনি কিছু খাবেন না, তাই তাকে আর বিরক্ত না করতে। অগ্নিজিৎ ঘরের চারপাশে ঘুরতে ঘুরতে হোটেলের বয়ের সাথে কথা বলছিল। এবারে সে ঘরের বিছানা ছেড়ে জানলার দিকে এগিয়ে গিয়ে বাইরে তাকালো। তারপর বলল, হোটেলের পেছনের জঙ্গলটাতে একবার যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ স্যার, চলুন চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন। পেছনের ঝোপ থেকেই মিলল সেই হাতিয়ার যা দিয়ে শিবরাম রায়কে খুন করা হয়েছে। আমি দাসবাবুর সাথে হোটেলের রিসেপশনের কাছে দাঁড়িয়ে রইলাম।
অগ্নিজিৎ আর সেই হোটেলের বয় পেছনের দিকে চলে গেল। বলছি যে লোকটা হোটেলে কখন এসেছিল? স্যার ওই সন্ধ্যের দিকে এসেছিল। হুম। লোকটার সাথে ব্যাগপত্র আর অন্যান্য জিনিস যা ছিল তা কি তার ঘরেই আছে? উনি হোটেলে এসেই ঘরের দরজা বন্ধ করে বসেছিলেন, তবে পরে একজন ওনার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তারপর স্যার আমরা তো তেমন কিছু জানি না, উনি খাবার দিতেও বারণ করেছিলেন আমাদের। তারপর তো সকালে ওনাকে ডাকতে গিয়ে দেখা যায় যে উনি মৃত অবস্থায় পড়ে আছেন। আচ্ছা, যে লোকটা দেখা করতে এসেছিল সে তার নাম কিছু বলেছিল আপনাকে? রিসেপশন লোকটি একটা খাতা ভালো করে দেখে নিয়ে বলল, স্যার এই যে এখানে নাম তো লেখা রয়েছে সঞ্জয় সান্যাল। রিসেপশনের লোকটির কথা শেষ হতে আমি বলে উঠলাম, সঞ্জয় সান্যাল? কিন্তু তার মানে তো শিবরামবাবুর সেই বন্ধু যার কাছে তিনি যাবেন বলে ঠিক করেছিলেন। যদি তাই হয় তাহলে এখানে কেন? তার বাড়িতেই তো যেতে পারতেন, তাই না সুবিমল বাবু? আমি মনে মনে খুব দ্রুত কয়েকটা কথা ভেবে নিলাম। আমাদের বাড়ি থেকে শিবরামবাবুর বেরিয়ে আসার পর তাকে অনুসরণ করা এবং তার এখানে এসে পৌঁছানো, এরপর তার সাথে দেখা করতে সঞ্জয় সান্যালের এখানে আসা, আর সকালে শিবরামবাবুকে পাওয়া যায় মৃত অবস্থায়। কিন্তু সঞ্জয়বাবু যে কাল রাতে আমাদের টেলিফোনে বললেন তিনি শিবরামবাবুর ব্যাপারে কোনো কিছুই জানেন না, তাহলে কি তিনি আমাদের মিথ্যে বললেন? দাঁড়িয়ে রয়েছি, এমন সময় অগ্নিজিৎ আর সেই ছেলেটি আমাদের সামনে এসে দাঁড়ালো। অগ্নিজিতের হাতে একটা প্লাস্টিকে মোড়ানো ছুরি। সেটা দাসবাবুর হাতে দিতে দিতে অগ্নিজিৎ বলল, খুব সাবধানে এটা এখন রেখে দিন। আমার মনে হয় এটা দিয়েই খুন করা হয়েছে, কারণ একটু ভালোভাবে লক্ষ্য করলেই ছুরিতে রক্তের শুকিয়ে যাওয়া দাগ দেখতে পাবেন। অগ্নিজিৎ, কাল রাতে শিবরামবাবুর সাথে যে দেখা করতে এসেছিলেন তিনি তার নাম বলছেন সঞ্জয় সান্যাল। আমি ভেবেছিলাম এ কথায় হয়তো অগ্নিজিৎ চমকে উঠবে, কিন্তু সে স্বাভাবিক স্বরেই বলল, ও আচ্ছা, তাই নাকি? এই মুহূর্তে সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় সুবিমল। আমাদের উচিত একবার শিবরামবাবুর বাড়িতে তার ভাইয়ের সাথে কথা বলে দেখা। কিন্তু তাহলে সঞ্জয়বাবু আমাদের মিথ্যে কথা বললেন কেন যে তিনি শিবরামবাবুর ব্যাপারে কিছুই জানেন না? অগ্নিজিৎ আমার দিকে চুপ করে তাকিয়ে রইল। আমি বুঝতে পারলাম এই সময় তাকে আর ঘাঁটানো যাবে না, তাই আমিও চুপ করে বাকি কাজগুলো হতে দেখলাম। দাসবাবুর নির্দেশে মৃতদেহ পুলিশে নিয়ে চলে গেল। ঘরটা সিল করে দেওয়া হলো এবং বারবার হোটেলের সবাইকে সাবধান করে দেওয়া হলো যাতে এই ঘরে আপাতত 2-1 দিন যেন কেউ না আসে। পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব কেসটা ক্লোজ করে হোটেলে টেলিফোন করে জানালে তারপরেই তারা ঘরটা আবার চালু করতে পারবে। এই সমস্ত ব্যবস্থা করে আমরা যখন বাড়ি ফিরে এলাম তখন বিকেল হয়েছে। এর মাঝেই কিন্তু আমরা শিবরামবাবুর ভাই নিধিরামের কাছে গিয়েছিলাম। দরজায় কড়া নাড়লে ভেতর থেকে একজন কাজের লোক গোছের কেউ বেরিয়ে এসে বলল, কাকি সান নিধিরামবাবু বাড়িতে আছেন? বাবু বাড়িতে আসেন, কিন্তু এই আপনারা কে? বাবু শরীর খারাপ, উনি সবার সঙ্গে দেখা করতে পারবেন না আজকে। তোমার বাবুকে গিয়ে বলো আমরা পুলিশের কাছ থেকে এসেছি। তোমার বাবুর ভাই শিবরাম রায় আজ সকালে হোটেলের ঘরে খুন হয়েছে, সে ব্যাপারে তার সাথে কথা বলতে চাই। লোকটার মুখে এবার একটা পরিবর্তন দেখা গেল। সে বলল, খুন? বড়বাবু খুন হয়েছেন? আপনারা আসেন আসেন আসেন, ভেতরে আসেন। আমরা ঘরের ভেতর বসার জায়গায় 2 জন বসতেই কিছুক্ষণ পরে আর এক ভদ্রলোক উপরের ঘর থেকে সেই লোকটির সাথে নিচে নেমে এলেন। তারপর আমাদের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, দাদা দাদা খুন হয়েছে? কিন্তু এটা কি করে হতে পারে? আপনি উত্তেজিত হবেন না নিধিরামবাবু, তবে হ্যাঁ, আপনার দাদা হোটেলের ঘরে খুন হয়েছে, আর এই ব্যাপারে কিন্তু প্রথম সন্দেহ আপনার ওপরেই পড়বে। কিন্তু আমি কি করেছি? ক্ষমা করবেন, আপনাকে একটা সামান্য মিথ্যে কথা বলতে হয়েছে। আমরা পুলিশের কাছ থেকে আসছি না, বরং এই খুনের কেসটা পুলিশ এবং আমি যৌথভাবে দেখছি। আমার নাম অগ্নিজিৎ বক্সী। আপনার বাবার করে যাওয়া উইল নিয়ে আপনাদের মধ্যে একটা বচসা হয়, ঠিক তারপরেই আপনার দাদা বাড়ি ছেড়ে আমার কাছে চলে যান। আমার কাছ থেকে বেরিয়ে তার এক বন্ধুর কাছে যাওয়ার কথা থাকলেও তিনি সন্ধেবেলা গিয়ে ওঠেন পার্ক স্ট্রিটের একটা হোটেলে, আর আজ সকালে সেখান থেকেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এবার বুঝতেই পারছেন কেন আপনাকে এই ব্যাপারে সন্দেহ করা যেতে পারে। কিন্তু অগ্নিজিৎ বাবু, আমি দাদাকে ফোন করতে যাব কেন? হ্যাঁ, বাবা উইল করে আমার নামে সমস্ত সম্পত্তি করে দিয়ে গেছেন, এটা ঠিক। এই ব্যাপারটা নিয়ে দাদার সাথে আমার সামান্য কথা কাটাকাটিও হয়,
কিন্তু তাই বলে দাদাকে আমি খুন করতে যাব? অগ্নিজিৎ বাবু, আপনার কথা আমি শুনেছি, আর আমি এটাও জানি যে আমি খুন করিনি সেই ব্যাপারে আপনি ঠিক জানতে পারবেন। খুন যদি আপনি না করে থাকেন তাহলে খুনটা করেছে কে, আর কার খুন করার মোটিভ থাকতে পারে বলুন তো? অগ্নিজিৎ বাবু, এ বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না, কারণ দাদা তো এখানে থাকেন না। কালই তিনি এদেশে এসেছিলেন। তারপরেই আমার মনে হয় এই খুনের ব্যাপারে অন্য কেউ রয়েছে। বেশ কিছুদিন ধরে রাস্তায় বেরিয়ে আমারও মনে হয়েছে কেউ যেন আমাকে অনুসরণ করছে। ব্যাপারটা আমি সেভাবে পাত্তা দেইনি, তবে একদিন আমি লোকটাকে নিজেই দেখতে পেলাম, আর আমায় দেখতে পেয়ে হঠাৎ করে লোকটা ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। স্ট্রেঞ্জ। তাহলে আপনি বলতে চাইছেন আপনার এবং আপনার দাদার ওপর কারোর একটা নজর ছিল, কাল সেই লোকই আপনার দাদাকে খুন করেছে? হতে পারে, তবে আমাদের ওপর কারোর এত আক্রোশ কিভাবে থাকতে পারে আমি সেটাই তো বুঝতে পারছি না। যদি আপনার সমস্যা না হয় তাহলে আপনি কি একবার আমায় উইলটা দেখাতে পারেন? অবশ্যই, আপনি একটু অপেক্ষা করুন, আমি উইলটা নিয়ে আসছি। এর মধ্যেই সেই কাজের লোকটি আমাদের জন্য চা নিয়ে এসেছিল। আমি চা খেতে খেতে অগ্নিজিৎকে নিচু স্বরে বললাম, অগ্নিজিৎ, এই কেসটা তো আরও জটিল হয়ে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম এই নিধিরাম বাবুই তার দাদার খুনের সঙ্গে জড়িত, কিন্তু তার কথা শুনে তো মনে হচ্ছে না যে তিনি মিথ্যে কথা বলছেন। আমারও তাই বিশ্বাস সুবিমল, কারণ খুন করার জন্য হোটেল পর্যন্ত তার যাওয়ার প্রয়োজন ছিল না। সেটা তিনি এ বাড়িতেই কোনোভাবে করতে পারতেন। তাছাড়া এতটা রাস্তা তার কাছে সময় ছিল, তাহলে কি সবের পিছনে রয়েছে সেটাই জানতে হবে, বুঝেছ? আমাদের এসব কথাবার্তার মাঝেই নিধিরামবাবু উইলটা নিয়ে চলে এলেন। অগ্নিজিৎ খুব গভীরভাবে উইল প্রথমে পড়তে লাগলো, তারপর একসময় থেমে গিয়ে নিধিরামবাবুকে বলল, আচ্ছা, এই উইলটা যিনি করেছেন মানে সেই উকিলের ঠিকানা তো নিশ্চয়ই আপনার কাছে আছে? হ্যাঁ, তা তো রয়েছে। তাছাড়া কাল দাদা এখানে এসে সম্পত্তি নিয়ে ঝামেলা করার পর আমি তাকে টেলিফোন করে ব্যাপারটা জানিয়েছিলাম। তখন তিনি একবার দাদার সাথে কথা বলতেও চেয়েছিলেন, কিন্তু দাদা ততক্ষণে বেরিয়ে গেছে। ও আচ্ছা, এই উইলটা আপনার বাবা যখন করিয়েছিলেন তখন কি আপনি এটার ব্যাপারে জানতেন? না অগ্নিজিৎ বাবু, তবে পরে আমাদের উকিল এই কথাটা আমাকে জানিয়েছিল, এবং কাল দাদার সাথে যখন এই উইলটা নিয়ে কথাবার্তা হয় তখন দাদা একটু রেগে গিয়ে আমার সাথে খারাপ ব্যবহার করে। যদিও দাদার ওটাই স্বভাব ছিল ছোট জিনিসকে বড় করে দেখানো। তবে আমি তাকে বলেছিলাম সে চাইলে এ বাড়িতে থাকতে পারে, কিন্তু সে বলেছিল যে সম্পত্তিতে আইনত তার অধিকার নেই সেখানে সে থাকবে না, এবং এই নিয়ে সে আদালত পর্যন্ত যাবে। কিন্তু আপনার দাদার এই সঞ্জয় সান্যাল নামের যে বন্ধুর সাথে আমরা টেলিফোনে একবার যোগাযোগ করেছি, তিনি কেমন মানুষ? ও, সঞ্জয়দার কথা বলছেন? তাকে তো আমি চিনি, তিনি এ বাড়িতেও মাঝে মাঝে এসেছেন। সত্যি বলতে কি, ছোটোবেলায় দাদার বেশ কাছের বন্ধু ছিলেন উনি, এমনকি আমার সাথেও তার বেশ ভালো সম্পর্ক রয়েছে। তাহলে এখানে আপনাকে একটা কথা জানানো দরকার নিধিরাম বাবু, কাল হোটেলে আপনার দাদার সাথে যিনি দেখা করতে এসছিলেন তিনি তার নাম সঞ্জয় সান্যাল বলেছেন। দেখুন অগ্নিজিৎ বাবু, আপনি সঞ্জয়দাকে চেনেন না তাই আপনি এসব ভেবে ফেলছেন। আমার মনে হয় অন্য কেউ সঞ্জয়দার নাম নিয়ে হোটেলে দাদার সাথে দেখা করতে গিয়েছিলেন, কারণ তিনি জানতেন সঞ্জয়দা ছাড়া ওই মুহূর্তে দাদা অন্য কারোর সাথে দেখা করবেন না। ব্যাপারটা আমিও তাই ভেবেছি, তবে কিন্তু একটা সমস্যা হয়ে যাচ্ছে নিধিরাম বাবু, এই সমস্ত কিছুর পেছনে কে রয়েছে সেটা বোঝা যাচ্ছে না। আপনি খুঁজে বার করুন অগ্নিজিৎ বাবু, যে এই কাজ করেছে তার যেন শাস্তি হয়, সেটাই আমি চাই। বাড়িতে ঢোকার সাথে সাথেই আপনার কাজের লোক আমায় জানিয়েছিল আপনার শরীর অসুস্থ, সেটা কি সত্যি না মিথ্যে? নিধিরামবাবু হাসতে হাসতে তার একটা পা সামনের দিকে এগিয়ে দিয়ে দেখালেন সেই পায়ে প্লাস্টার বাঁধা রয়েছে। বেশ কয়েকদিন আগের কথা, এই বাড়ি ফিরছি এমন সময় হঠাৎ একটা ঘোড়ার গাড়ি এসে ধাক্কা মারল। আমি ছিটকে গিয়ে পড়লাম রাস্তার এক পাশে, তখনই পায়ে চোটটা লাগে। আপনারা বোধহয় ব্যাপারটা বুঝতে পারেননি, কারণ এখন কিছুটা সেরে এলেও অল্প ব্যথা কিন্তু রয়েছে। তাই বাইরের কেউ এলে শরীর অসুস্থ বলে আর দেখা করতে চাই না। তাহলে নিধিরাম বাবু আমরা এখন আসি, যদি প্রয়োজন হয় আপনার সাথে একবার যোগাযোগ করব, আর আপনার যদি কোনো রকম কিছু মনে পড়ে তাহলে কিন্তু আমাদের অবশ্যই জানাবেন। নিধিরামবাবু আমাদের ছাড়তে দরজা পর্যন্ত এগিয়ে এলেন।
তারপরে বললেন, এভাবে আমি ব্যাপারটা মেনে নিতে পারছি না। আচ্ছা, আমি কি দাদার মৃতদেহটা একবার দেখতে পারি? আপনি সোজা এখন একবার থানায় চলে যান, আশা করি ওখানেই ব্যবস্থা হয়ে যাবে। ধন্যবাদ। অগ্নিজিৎ আর আমি অগ্নিজিতের ঘরে বসে রয়েছি। অগ্নিজিৎ খুব চিন্তিত মুখে মাথার দুপাশে হাত রেখে কিছু একটা ভাবছে। এ সময় তাকে বিরক্ত করা ঠিক নয়, তাও আমার মনের মধ্যে যে একটা প্রশ্ন বারবার খটকা তুলছিল সেটা অবশেষে করেই ফেললাম। এই অগ্নিজিৎ, এই কেসটা ঠিক কোন দিকে করাচ্ছে বলে তোমার মনে হয়? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রথমে মনে হলো নিধিরামবাবুর পেছনে রয়েছে, এখন উনিও বলছেন ওনারও মনে হয় ওনাকে কেউ অনুসরণ করছে। আবার আরও একটা ব্যাপার অগ্নিজিৎ, হোটেলে যে দেখা করতে এসেছিল সে সঞ্জয় সান্যালের নাম নিয়েছিল, অথচ সঞ্জয়বাবু যদি নিজেও আসেন তাহলে কি তিনি নিজে তার নাম বলবেন? আমার তো মনে হয় না। ফোনটা কে করলো, তার পেছনে কি মোটিভ, কিছুই তো বুঝতে পারছি না। নিধিরামবাবুর বাড়িতে যাওয়ার আগে পর্যন্ত এই ব্যাপারে আমার একটাও ধারণা ছিল না সুবিমল। বিশেষ করে যখন ওই হোটেলের রিসেপশনের ছেলেটার কাছ থেকে ওই সঞ্জয় সান্যালের লোকটার নামটা শুনলাম, তখনই বুঝতে পারলাম এই কেসের পেছনে অন্য কেউ আছে। কিন্তু এখন কিছুটা অনুমান করতে পারছি সুবিমল, তবে আরেকটু সময় লাগবে। তুমি কি ভাবছো বলো তো? মোটিভ সুবিমল, মোটিভ নিয়েই আমি ভাবছি। শিবরামবাবুকে খুন করার পেছনে আসল উদ্দেশ্যটা কি, তাকে খুন করলে কার কতটা লাভ হতে পারে। তুমি কি একবার সঞ্জয় সান্যালের বাড়িতে যাওয়ার কথা ভাবছো? ওনার সাথে কথা না বললে কিন্তু এই ব্যাপারে অনেক কিছুই পরিষ্কার হবে না বলেই তো আমার মনে হচ্ছে। নিশ্চয়ই যাব, তবে সঞ্জয় সান্যালের বাড়িতে যাব আমি একা। তোমায় সে সময় অন্য একটা কাজ করতে হবে। যদিও আমি হয়তো একটু বেশি ভেবে ফেলছি, তবে তাও আমার মনে হয় ব্যাপারটা প্রয়োজন। কি করতে হবে বলো তো? আমার মনে হচ্ছে এই কেসটাতে তৃতীয় কেউ রয়েছে, যে শিবরামবাবু এবং নিধিরামবাবু দুজনের ওপরই নজর রেখে চলেছিলেন। এখন শিবরামবাবু মৃত, তাই হাতে রইল নিধিরামবাবু। সেই জন্যই আমাদের নিধিরামবাবুর বাড়ির আশেপাশে নজর রাখতে হবে। আমি পুলিশের সাথে এই ব্যাপারে কথা বলে নিচ্ছি, তবুও আমি চাই তুমি নিজেই এই কাজটা করো। তবে তোমায় তেমন কিছুই করতে হবে না, শুধু তার বাড়ির আশেপাশে দেখে রাখতে হবে, বুঝলে? ব্যাপারটা কিন্তু আমার মাথায় তবুও ঢুকছে না গো। তুমি কাকে সন্দেহ করছো এই কেসটায়? সঞ্জয় সান্যাল নাকি অন্য কেউ? আজ বিকেলে আমরা বেরিয়ে পড়ব। তুমি যাবে নিধিরামবাবুর বাড়ির কাছাকাছি, আর আমি যাব সঞ্জয় সান্যালের বাড়িতে। আজকের পর থেকে সাদা পোশাকের পুলিশকেই সে বাড়ির ওপর নজর রাখতে বলা হবে। আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কিছু একটা ঘটবে। আমি অবাক হয়ে বললাম, আবার একটা খুন? তবে এবার খুনটা হওয়ার আগেই আমাদের খুনিকে ধরে ফেলতে হবে সুবিমল। চলো এবার খেয়ে নেওয়া যাক। অগ্নিজিতের কথা মতো সেদিন সন্ধ্যের পর আমি বেরিয়ে পড়লাম নিধিরামবাবুর বাড়ির উদ্দেশ্যে। ঠিকানাটা আমার জানাই ছিল, তার উপর অগ্নিজিৎ নিজেই একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে আমায় নিধিরামবাবুর বাড়ির উল্টো দিকের একটা বাড়িতে রেখে এলো। সেই বাড়ির লোকের সাথে কথাবার্তায় বুঝতে পারলাম এই বাড়ির লোকটি অগ্নিজিতের বেশ পরিচিত, আর তাছাড়া পুলিশের সাথেও এদের কথাবার্তা হয়েছে। উল্টো দিকের বাড়িটার ব্যালকনির একটা জায়গায় আমি একটা চেয়ার পেতে বসে রইলাম। রাতে এখান থেকে উল্টো দিকের বাড়িটার উপর নজর রাখা যায় এবং রাস্তা দিয়ে কেউ এলে বা গেলে তাকেও দেখা যায়। যে বাড়িতে আমি রয়েছি সে বাড়ির ভদ্রলোকে বলে দেওয়া হলো আমি যতক্ষণ উপরে থাকব ততক্ষণ তাদের কারোর উপরে আসার কোনো প্রয়োজন নেই, এতে আমরা যে কারো নজরে পড়ে যেতে পারি। অগ্নিজিৎ আমায় রেখে আসার সময় বারবার একটাই কথা বলে দিল, সুবিমল, তুমি শুধু নজর রেখে যাবে ওই বাড়ির দরজার কাছে কেউ এসে দাঁড়াচ্ছে কিনা, কিংবা কেউ বাড়ির ওপর নজর রাখছে কিনা। তোমায় কিন্তু কারোর নজরে পড়লে হবে না, এটা ভালোভাবে মাথায় রাখবে। অগ্নিজিৎ আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে চুক্তিমতো আমি প্রায় রাত পর্যন্ত নিধিরামবাবুর বাড়ির ওপর নজর রাখলাম। কিন্তু একটা ঘোড়ার গাড়ি কয়েকবার সেই বাড়ির আশেপাশে ঘুরে বেড়ালেও আর কিছু কিন্তু দেখা গেল না। একসময় আমি অগ্নিজিতের জন্য অপেক্ষা করতে করতে নিজেই অধৈর্য হয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। রাস্তা ধরে কিছুটা হেঁটে এসেছি, এমন সময় পেছন দিক দিয়ে একটা ঘোড়ার গাড়ি আসতে দেখা গেল। ঘোড়ার গাড়িটা এগিয়ে চলেছে, আমিও নিজের মতন হেঁটে যাচ্ছি। সামনে এগিয়ে গিয়ে একটা বাঁক এল। হঠাৎ উল্টো দিক থেকে একটা শব্দ শুনতে পেলাম, সুবিমল সাবধান। আমি অগ্নিজিতের কথায় সামনে তাকিয়ে মুহূর্তের মধ্যে বাঁ দিকে ঝুঁকে গেলাম
আর ঠিক তখনই ঘোড়ার গাড়িটা খুব দ্রুত বেগে আমার পেছনের দিক দিয়ে ছুটে বেরিয়ে গেল। যদি অগ্নিজিতের কথা শুনে ঝুঁকে না পড়তাম তাহলে হয়তো গাড়িটা আমায় ধাক্কা দিয়েই চলে যেত। আমি রাস্তার একপাশে পুকুর হয়ে পড়েছিলাম। অগ্নিজিৎ আমার কাছে এসে আমায় তুলতে তুলতে বলল, তোমায় আগেই বলেছিলাম আমি না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে, শুনলে না তো আমার কথা? তোমার দেরি হচ্ছিল দেখে আমি বেরিয়ে পড়েছিলাম, তবে ঘোড়ার গাড়িটা যে আমাকে অনুসরণ করছে তা আমি বুঝতে পারিনি। এই ঘোড়ার গাড়িটাকেই তুমি নিধিরাম বাবুর আশেপাশে ঘোরাফেরা করতে দেখেছিলে কি, ঠিক তো? একটা ঘোড়ার গাড়িকে দেখেছিলাম, তবে হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। আরে হ্যাঁ, এই গাড়িটাই তো। কিন্তু অগ্নিজিৎ ঘোড়ার গাড়িটা আমায় অনুসরণ করছিল কেন? কারণ তুমি নিধিরাম বাবুর বাড়ির ওপর নজর রেখেছিলে, আর তাছাড়া সেদিন শিবরাম বাবু আমাদের বাড়িতে এসছিলেন, তা ঘোড়ার গাড়ির মালিক কিন্তু দেখেছিল। তাই তোমার ওপর নজর রাখাটা স্বাভাবিক নয় কি? আমি তোমাকে বিশ্বাস করে এ বাড়ির ওপর নজর রাখতে বলেছিলাম সুবিমল। চলো এবার ফিরে চলো, একটা জরুরি টেলিফোন করতে হবে। অগ্নিজিৎ ঘরে ঢুকেই আগে টেলিফোন তুলে কাকে যেন ফোন করলো। তারপর কিছুক্ষণ কথাবার্তার পর টেলিফোন রেখে আমার সামনের চেয়ারে এসে বসলো। আমি বললাম, সঞ্জয়বাবুর সাথে কথা হয়েছে? হয়েছে, তবে তোমায় একটা খবর জানাই। সেটা হলো ওই হোটেলের রিসেপশনিস্ট আর হোটেল বয় যে বর্ণনা শিবরামবাবুর অতিথির দিয়েছিল তার সাথে কিন্তু সঞ্জয়বাবুর কোনো মিল নেই। সে তো না থাকারই কথা। সঞ্জয়বাবু যদি নিজে যেতেন তাহলে তো তিনি নিজের আসল পরিচয়টা দিতেন না। আমার মনে হয় অন্য কেউ সঞ্জয়বাবুর নাম নিয়ে কাজটা করতে চেয়েছিল। সেটাই তো সুবিমল, আসলে যে কি কারণে এই সমস্ত ব্যাপারগুলো করছে সেটাই ধরতে পারছি না ঠিক। এখন দাসবাবু যদি নিজের কাজটা ভালো মতো করতে পারেন তাহলে একটা সম্ভাবনা দেখা যাবে। আমায় ওখানে রাখার পেছনে নিশ্চয়ই তোমার কোনো না কোনো একটা উদ্দেশ্য কাজ করছে অগ্নিজিৎ। অবশ্যই, সেটা তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে। আচ্ছা আমায় একটা কথা বলো, সেদিন নিধিরামবাবু যখন উইলটা আমাদের দেখিয়েছিলেন তখন সেটা কি তুমি ভালোভাবে দেখেছিলে? দেখেছিলাম, কিন্তু কেন বলো তো? তারপরেও তোমার কোনো সন্দেহ হয়নি? আমি অগ্নিজিতের এই কথায় কিছুক্ষণ চুপ থেকে তারপরে বললাম, না। তাহলে এখন অপেক্ষা করো, অন্তত আজকের দিনটা তো অপেক্ষা করতেই হবে। কাল সকালে একবার খোঁজ নিতে হবে। পরদিন সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই অগ্নিজিৎ দেখলাম কোথায় যেন বেরিয়ে গিয়েছে। আমি অগ্নিজিতের জন্য অপেক্ষা করতে করতে একসময় অধৈর্য হয়ে থানায় দাসবাবুকে টেলিফোন করলাম, কিন্তু সেখান থেকে জানা গেল দাসবাবু কোথায় যেন বেরিয়েছেন, আর তার অগ্নিজিৎকে সঙ্গে নিয়েই। আমায় ছাড়াই অগ্নিজিৎ এই কেসটায় অনেক কিছুই তদন্ত করছে তা আমি বুঝতে পারছি, তবে সে যখন আমায় জানাতে চায়নি তাই আমি ভাবলাম যে এই ব্যাপারে আমি থাকলে অগ্নিজিতের হয়তো সমস্যা হতে পারত। তাই আমি অগ্নিজিতের ফিরে আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। অগ্নিজিৎ ফিরল প্রায় দুপুরে। অগ্নিজিতের মুখের হাসি বলে দিচ্ছিল যে কেসটা সে সমাধান করে ফেলেছে। আমি উৎসুক মুখে তার দিকে চেয়ে আছি দেখে সে বলল, একটু অপেক্ষা করো সুবিমল, স্নান করে খাওয়া দাওয়া সেরে নি, তারপর তোমায় সব বলছি। সে তো ঠিক আছে, কিন্তু তুমি আমায় না নিয়েই চলে গেলে কেন? আসলে কাল বিকেলে তোমার ওপর ওই ঘোড়ার গাড়ির হামলা হওয়ার পর থেকে তোমায় বিপদে ফেলার কোনো ইচ্ছা আমার ছিল না, তাই তোমায় নিয়ে যাইনি। তবে না গিয়ে তেমন কোনো একটা অসুবিধা হয়নি, তোমায় সবই বলছি, একটু অপেক্ষা করো একটু। খাওয়া দাওয়ার পরে অগ্নিজিতের ঘরে আমি আর অগ্নিজিৎ বসে রয়েছি। এমন সময় অনুসোয়া এসে ঢুকল। তুমি নাকি কেসটা সমাধান করে ফেলেছ? আমিও শুনবো সেটা। বেশ তাহলে বসো সুমিমল, তাহলে শুরু করছি। যদি কোথাও তোমার কিছু জানার থাকে তবে আমায় প্রশ্ন করবে। কয়েকদিন আগে হঠাৎ করেই আমাদের বাড়িতে শিবরাম রায় নামের এক ভদ্রলোক এসে পৌঁছান। তার দাবি তিনি বিদেশ থেকে সবে দেশে ফিরেছেন, অথচ তার বাবা তার নামে যে উইল করে রেখেছেন তাতে তার সম্পত্তি তার ভাই নিধিরাম এবং তিনি দুজনেই সমানভাবে পাচ্ছেন। কিন্তু তার ভাই নিধিরাম তাকে জানায় যে তার বাবা সমস্ত সম্পত্তি তার একার নামেই করে দিয়ে গেছে, আর সে সম্পত্তিতে শিবরাম বাবুর কোনো অধিকার নেই। এই নিয়ে শিবরাম বাবু তার ভাইয়ের সাথে এক দফা ঝামেলাও করে ফেলেন এবং বাড়ি থেকে বেরিয়ে আসেন। এই বিষয়ে একটা মীমাংসা তিনি করতে চাইছিলেন, কিন্তু তিনি পুলিশের কাছে গিয়েও যখন কোনো সমাধান পান না তখন আমার কাছে আসেন। তবে আমার কাছে আসার পেছনে তার কোনো একটা যুক্তি কাজ করছিল তা আমি বুঝতে পারিনি তখন। এখান থেকে বেরিয়ে তিনি তার বন্ধুর কাছে যাবেন বলেন, তবে সেই বন্ধুর কাছে তখনও তিনি গিয়ে পৌঁছননি, কারণ তিনি কোনো এক হোটেলে গিয়ে উঠেছিলেন।
এর মাঝে তিনি রাস্তায় তার বন্ধুর সাথে টেলিফোনে কথা বলেন এবং সেই টেলিফোনে তার কি কথা হয়েছিল সেটা আমি পরে তার বন্ধু সঞ্জয় সান্যালের কাছে সবকিছু জানতে পেরেছি। এখানে সবথেকে বড় সমস্যা হলো শিবরামবাবু ছিলেন একজন হঠকারী এবং রাগী ধরনের মানুষ। তার প্রমাণ আমি আমার ঘরে বসেই তার আচরণে প্রথমে পেয়েছি। তবে পরে তার বন্ধু সঞ্জয় সান্যালের সাথে টেলিফোনে তার যখন কথাবার্তা হয়, তখন সঞ্জয় সান্যাল তাকে ভালোভাবে বুঝিয়ে আবার ভাইয়ের বাড়িতেই পাঠাতে চেয়েছিলেন। ঠিক এই কারণেই তিনি বাড়িতে না ফিরে এবং বন্ধুর বাড়িতে না গিয়ে হোটেলে ওঠেন। এর মাঝে একটা বড় সমস্যা আস্তে আস্তে বড় হচ্ছিল, সেটা হলো তৃতীয় একজন নিধিরাম এবং শিবরাম বাবুর বাড়ির সম্পত্তির ওপর অনেকদিন ধরেই নজর রেখে দিয়েছিল। আমরা যখন নিধিরাম বাবুর বাড়িতে যাই, তখন তার বড় বাড়ি ছাড়াও তার বাড়ির জমির অনেকটা অংশ এবং তাদের আরও অন্যান্য স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, যা তখনও জানতে পারিনি, পরে জেনেছি অবশ্য। এই সমস্তটার ওপরে যে নজর রেখেছিল সে নিধিরাম এবং শিবরাম বাবু এই দুজনের ওপরেও নজর রেখেছিল। তাই তার বাবার মৃত্যুর পরে যখন শিবরাম এই শহরে আসে, তখন তার ওপর তারা নজর রাখতে শুরু করে। শিবরামবাবুর আগের মাথায় বন্ধুর বাড়িতে না গিয়ে হোটেলে গিয়ে উঠতেই সেই তৃতীয় ব্যক্তি তখন তার বন্ধুর নামে সেই হোটেলে তার সাথে দেখা করতে চায়। বোধহয় কোনোভাবে কথা কাটাকাটি করার পর ছুরি দিয়ে শিবরাম বাবুকে আঘাত করে এবং ছুরি জানলার বাইরে ফেলে দিয়ে সেখান থেকে চলে আসে। সে ভেবেছিল শিবরাম বাবুর বন্ধুর নাম নিয়ে এসে খুন করলে পুলিশ তাকে সন্দেহ করবে না, কিন্তু হোটেলের রিসেপশনিস্ট এবং সে ছেলেটি তার চেহারার যা বর্ণনা দিয়েছিল তার সাথে সঞ্জয় বাবুর চেহারার কোনো মিল নেই, বরং মিলেছিল অন্য আরেকজনের সাথে। কেসটা প্রথমে অতি সাধারণ মনে হলেও পরে শিবরাম বাবুর খুন আর খুনের পরেই আমার মনে হয়েছিল এর পেছনে নিশ্চয়ই নিধিরাম বাবুই আছেন। কিন্তু নিধিরাম বাবুর পায়ের চোট এবং তার প্লাস্টার, এগুলো যে পুলিশ খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে এবং তার পক্ষে তার দাদাকে খুন করা কোনোভাবেই কিন্তু সম্ভব নয়, কারণ তিনি সেই ধরনের মানুষ নন, তা আশেপাশের লোকজন এবং গোপন সূত্রে কিছু খবর থেকে আমি জানতে পেরেছি। তাহলে সন্দেহ করার মতো রইল একমাত্র সঞ্জয় বাবু। কিন্তু সঞ্জয় বাবু শিবরাম বাবুর ছোটবেলার বন্ধু এবং তাদের বেশ পরিচিত। আমি সঞ্জয় বাবু এবং তার স্ত্রীর সাথে কথা বলে শিবরাম বাবুর এই হঠাৎ হঠাৎ রেগে যাওয়া এবং নিধিরাম বাবুর সাথে তার সমস্যার কথাও শুনেছি। আরও যেটা জানতে পারা গেছে সেটা হলো শিবরাম বাবু বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে নিধিরাম বাবুই সঞ্জয় বাবুকে ফোন করে এই কথা জানান যে তিনি শিবরাম বাবুকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেবেন। সম্পত্তির ব্যাপারটা উইলে যাই থাকুক না কেন, নিধিরাম বাবুর কিন্তু সম্পত্তির অর্ধেক শিবরাম বাবুকে দিতে কোনো আপত্তি নেই। সেক্ষেত্রে হঠাৎ কেন শিবরাম বাবু রাগের মাথায় আমার কাছে এসেছিলেন তা আমি বুঝতে পারছি না এখনো। এই সমস্যা চলাকালীন আমি নিধিরাম বাবুর বাড়িতে তার বাবার করে যাওয়া উইলের একটা কপি দেখতে পেয়েছিলাম, আর সেখান থেকেই আমার প্রথমে একটা খটকা জেগেছিল মনে। উইলের একটা জায়গায় স্পষ্ট লেখা ছিল নিধিরাম বাবু এবং শিবরাম বাবু এই দুজনের যদি কোনো দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয় কিংবা এরা যদি আর জীবিত না থাকে, সেক্ষেত্রে পুরো সম্পত্তি অন্য আরেকজনের নামে চলে যাবে এবং সে তখন সম্পত্তির রক্ষণাবেক্ষণ করবে। আর এই বাড়ির কাজের সাথে যুক্ত সমস্ত লোকজনদের সেখান থেকে মাসোহারা দেওয়া হবে এবং তারা বেঁচে থাকা পর্যন্ত তাদের একটা অর্থ প্রদান করা হবে। এটা মাথায় আসতেই আমার মনে পড়ে শিবরাম বাবুর পিছু পিছু একটা ঘোড়ার গাড়ি আমাদের বাড়ি পর্যন্ত এবং তারপর বাড়ি থেকে তাকে অনুসরণ করে গেছিল। এই কারণেই আমি সেদিন সুবিমলকে ওই বাড়ির উল্টো দিকে বসে নজর রাখতে বলি, যাতে অনুসরণকারীরা সুবিমলকে নজরে রাখতে গিয়ে আমাকে ধরতে না পারে। তার মানে সেদিন আমার ওখানে বসে থাকার কোনো কারণই ছিল না, অকারণেই বসেছিলাম। সুবিমল, তুমি ওখানে বসেছিলে বলেই আসল খুনি তোমায় অনুসরণ করার জন্য আশেপাশেই ছিল, আর সেই ফাঁকে আমি এবং দাসবাবু ওই বাড়ির কাছাকাছি তাকে অনুসরণ করার জন্য সাদা পোশাকের পুলিশ এবং আরও কয়েকটা ব্যবস্থা করে রাখতে পেরেছিলাম, যার জন্য সে ধরা পড়ে। তুমি ফিরে আসার সময় তোমার ওপর ঘোড়ার গাড়িটার আক্রমণ করেছিল, সেই গাড়িতেই ছিল কিন্তু খুনিটা। কিন্তু খুনিটাকে নিধিরাম বাবু এবং শিবরাম বাবুর বাবা অনুশীলেন্দ্রনাথ বাবু যে উকিলের সাহায্যে ওই উইল বানিয়েছিলেন, সেই হলো আসল খুনি। সে প্রথমেই উইলটা বদলে নিধিরাম বাবু আর শিবরাম বাবুর মধ্যে একটা সমস্যা তৈরি করতে চেয়েছিল। তাই শিবরাম বাবু এখানে আসার পর থেকেই যখন এই উকিল ভদ্রলোক জানতে পারলেন তিনি ও বাড়িতে আছেন,
তখনই তার ওপর অনুসরণ করা শুরু করেন। এবার আমার মনে হয় প্রথমবার তিনি নিজে অনুসরণ করেননি, অন্য কাউকেই কাজে লাগিয়েছিলেন। তবে হোটেলে কোনোভাবে তিনি নিজেই গিয়ে পৌঁছন এবং সঞ্জয় সান্যালের নাম নিয়ে হোটেলে ঢোকেন। তার কারণ তিনি জানতেন ওই নাম না নিলে তাকে হোটেলে হয়তো শিবরামবাবু তার ঘরে ঢুকতে দেবেন না। তাদের পরিবারের সাথে অনেকটা মিশে থাকার জন্য সমস্ত ব্যাপারটাই উকিল ভদ্রলোক জানতেন। তারপরে গোটা ব্যাপারটাই অনেক সহজ। তিনি আমাদের অনুসরণ করতে শুরু করেছিলেন। তাই আমি সুবিমলকে সেখানে বসিয়ে রেখে উকিলের বাড়ির কাছে পুলিশের পাহারা বসানোর ব্যবস্থা করি। উকিলের ভাড়া করা লোকটিকে ছেড়ে দেওয়ার পরে তার বয়ানের ভিত্তিতে উকিল ভদ্রলোককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। তার সাথে সেই ছুরিতে পাওয়া হাতের ছাপ মেলানো হয়। এছাড়াও হোটেলের রিসেপশনিস্ট এবং সেই ছেলেটি উকিল ভদ্রলোককে দেখে নিশ্চিত করেছিল যে এই লোকটি সেদিন হোটেলে এসছিল। আমার মনে হয় সেদিন হোটেলে এই উকিল ভদ্রলোক শিবরামবাবুকে কিছু বোঝানোর জন্য গিয়েছিলেন, কিন্তু অবস্থা হাতের বাইরে চলে যাওয়ার জন্য তিনি রাগের মাথায় খুনটা করে বসেন। তিনি চেয়েছিলেন কোনোভাবে নিধিরাম আর শিবরামবাবু এই দুজনকেই সরিয়ে দিতে পারলে গোটা সম্পত্তি তার হাতে চলে আসবে। কিন্তু এখানে হঠাৎ করেই শিবরামবাবু আমার কাছে চলে এলেন, তাই ভদ্রলোক ধরা পড়ে গেলেন। বুঝেছ? অগ্নিজিৎ চুপ করতেই অনুসোয়া বলে উঠল, বাবা, এত সব ব্যাপার! ভদ্রলোক যদি জানতেন তিনি এদেশে পা দিয়েই মারা যাবেন, তাহলে কি তিনি আর এদেশে আসতেন? আমার তো তা মনে হয় না। অগ্নিজিৎ কথা শেষ করে চেয়ার ছেড়ে উঠে জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে বলল, সেদিন যদি কেসটা আর একটু ভালোভাবে বোঝার চেষ্টা করতাম তাহলে হয়তো শিবরামবাবু মারা যেতেন না। তোমার কি মনে হয় না এক্ষেত্রে আমার সামান্য গাফিলতি রয়েছে? আমি বুঝতে পারলাম গোটা ব্যাপারটার জন্য অগ্নিজিৎ নিজের মনে মনে একটা অস্বস্তি বোধ করছে। তাই আমি হেসে বললাম, অগ্নিজিৎ, তুমি অনুসোয়ার নিশি, অনুসয় অন্বেষণ করাই তোমার কাজ। তুমি তার অন্তর্যামী নও যে কার কি হবে সেটা তুমি আগে থেকেই জেনে বসে আছো। তাহা ঠিক বলেছ। তাহলে আমার কোনো গাফিলতি নেই বলছো? একদমই না। তোমার যতটা করার ছিল তুমি করেছো, তার ওপর তো আর কিছু করার নেই। এসব নিয়ে আর একদম ভেবে মন খারাপ করো না। হ্যাঁ হ্যাঁ, বোঠান ঠিক বলেছ। তাহলে তাই হোক। ভালো কথা, নিধিরামবাবু কিন্তু এই কেসটা সমাধানের জন্য নিজে থেকে আমায় কিছু পারিশ্রমিক পাঠাবেন বলেছেন। আশা করি সেটা নেওয়া আমার কোনো অন্যায় হবে না। আমি আর অনুসোয়া দুজনেই একসাথে মাথা নাড়িয়ে অগ্নিজিৎকে সম্মতি জানালাম।